আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সকাল সকাল চলে এলাম ছাদে। তো এখন তো বুঝতেই পারছো কতটা সকাল, আর আজকে প্রচণ্ড কুয়াশা, চারিদিক দেখতে পাচ্ছ একদম পুরো সাদা হয়ে আছে। তো কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তারই মধ্যে কিন্তু আমি যখন ছাদে জামা কাপড় ধোয়া হয়ে গেছে সেগুলো কিন্তু আমি এখন শুকোতে দিতে এসেছি। মানে আমার হাজব্যান্ডটা যাবার পরই একদম ভোর ভোর অবস্থা। তো সেই জন্য আমি এখানে ভালো করে জামা কাপড়গুলো মেলে দিয়ে তো চলে যাব, কারণ আজকে আমার অনেক কাজ আছে। তো সেই জন্য আমি যে বেলাতে যদি রোদ ওঠে তবে মেলবো, সেটা কিন্তু করা সম্ভব হবে না। সেই জন্য আমি এখনই মেলে দিয়ে চলে যাচ্ছি তো ছাদে। তো চারিদিক দেখতে পাচ্ছ একদম কুয়াশার চাদরে ঢেকে গেছে। আর এই সময় আমার কিন্তু প্রচণ্ড অ্যালার্জি মানে সমস্যা হয়, কারণ এই কুয়াশার যে পানিটা আসে তো সেটার জন্য খুব সমস্যা হয়। সেই জন্য আমি কিন্তু চেষ্টা করি সবসময় কিন্তু এই কুয়াশাতে একদম নাক মুখ সবসময় ভালো করে ঢেকে রাখতে। দেখো একদম পুরো চারিদিক সাদা হয়ে গেছে, ওইদিকে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, বাড়ি ঘর দোরগুলো। আর এগুলো পাশেরগুলো একটু একটু তবু দেখতে পাওয়া যাচ্ছে। ওইদিকে একদম পুরো সাদা হয়ে গেছে, একটু একটু হালকা হালকা সব দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমাদের ওখানে কার কার ওখানে কুয়াশা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এখনও দেখতে পাচ্ছ ল্যাম্পপোস্টের লাইটগুলো পর্যন্ত জ্বলছে, মানে এখনও কিন্তু কতটা ভোর আছে তোমরা বুঝতে পারছো। দূরে কিন্তু ওই দেখো ল্যাম্পপোস্টের লাইট জ্বলছে, আর ওই দূরে কিন্তু আমাদের মেন রোড। তো মেন রোডের পাশেই আমাদের বাড়িটা। তো এখানে দেখো আমি কিন্তু বিছানার চাদরগুলো তুলে দিয়েছি। আজকে ভেবেছি একটু কেচে টুচে এসে দেবো, কারণ অনেক দিন ধরেই কিন্তু কাচা হয়নি। তো আমি ওই জন্য যাই হোক করে অ্যালার্জি বেরোলেও কিছু করার নেই, সেই জন্য আমাকে কিন্তু তুলতেই হলো। অনেক দিন হয়ে যাচ্ছে, তো হাজব্যান্ডের সময় হচ্ছিল না। এখন আমি কিন্তু চলে এলাম উনুন পাড়ে। তো এখন আমি ছাইগুলো ভালো করে কিন্তু বের করে নেবো। আর কিন্তু জানো আজকে কিন্তু আমাদের বেশি ছাই হয়নি, অল্প কিন্তু ছাই হয়েছে, কারণ যেগুলো দিয়ে আমরা রান্না করছি সেগুলো কিন্তু বেশি ছাই ভর্তি হচ্ছে না উনুনে। এখন আমি ছাইগুলোকে ভালো করে ফেলে দিয়ে আসবো। তো আমাদের যেখানে ছাই ফেলেই তোমরা দেখতে পাবে, আমি এখানে কিন্তু অনেক ছাই জড়ো করে রেখেছি, মানে এই জায়গাটায় ছাই ফেলেই আমরা ভর্তি করে দিয়েছি আর কি। তো ওখানে কিন্তু আমাদের ছায়েতে কিছু কিছু গাছ লাগানো হয়, যে গাছগুলো ছায়ে ছাড়া অন্য কোথাও হয় না। সেই জন্য সেই গাছগুলো কিন্তু আমরা ছায়ে লাগাবার জন্যই কিন্তু ছাইগুলো ওখানেই ফেলি। আর এখানে কিন্তু আমি চলে এলাম উনুন পাড়ে, ভালো করে উনুনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিলাম, এরপর আমি এক পাকাটা ধরিয়ে নেব। জানো তো, যখন তোমার সুসময় থাকবে তখন তোমার কাছে কিন্তু অনেক মানুষ আসবে, তোমার বন্ধু হতে চাইবে, তোমার কাছে ভালো মানুষের দেখাবে যে আমি তোমার কাছে কত ভালো চাই, তোমার কত ভালো করি। এগুলো কিন্তু যখন তোমার সুসময় থাকবে তখন তোমার কাছে এসে এগুলো করবে। একবার যখন খারাপ সময় এসে যাবে না, সেই মানুষের চেহারাগুলো কিন্তু একদম পুরো বদলে যাবে, যেন কোনোদিনও চেনেই না, জানেই না, দেখেই নি, এরকম মতো মানসিকতা দেখায়। তো এগুলোর জন্য খুব কষ্ট হয় জানো তো। কি মনে হয় যে এই মানুষগুলোই আমার এত আপন ছিল, আজ হঠাৎ করে কি হলো যে এরকমভাবে ব্যবহার করছে, যেন কোনো দিন দেখে না, চেনে না, জানে না। মানুষের যখন অসময় হয় তখন কিন্তু এই রকমই হয়। তো এখন আমি দেখো উনুনে কিন্তু ভালো করে উনুনটা ধরানোর চেষ্টা করছি। তো কিন্তু এই উনুনটা ভালো করে ধরছে না, কারণ কুয়াশার জন্য কিন্তু প্রচণ্ড আর কি হাওয়া দিচ্ছিল, এখানে কুয়াশাও আছে, হাওয়াও দিচ্ছে, সেই জন্য উনুনটা ভালো করে ধরতে চাইছিল না। আর এই কাঠগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি নিয়ে এসেছিলাম বাইরে থেকে, আর কুয়াশা পড়ে একটু ভিজে হয়ে গেছে, সেই জন্য কিন্তু মানে ভিজে জিনিসটা ধরতে একটু সমস্যাই হয়। সেই জন্য কাঠগুলো একটু ধরতে দেরি হচ্ছে। আমি অবশ্য কাগজ দিয়ে আর পলি দিয়ে ভালো করে ধরিয়ে নেবার চেষ্টা করছি। একবার যদি উনুনটা ধরে যায় তাহলে কোনো রকম আর অসুবিধা হবে না, আর উনুনটা ধরতেই যা একটু অসুবিধা হয়। এখন আমার ভালো করে উনুনটা ধরে নিক। আমি কিন্তু এখন চলে এলাম যেগুলো আমার উনুনে ব্যবহার করব সেইগুলোকে ভালো করে পরিষ্কার করে তার পরিপাটি করে নিতে। মানে তোমরা তো জানো আমি যখন আমি উনুনে কাজ করি, মানে উনুনে যখন রান্না করি, তখন উনুনে রান্না করার যে আমার হাঁড়িগুলো সেইগুলোতে কিন্তু আমি ভালো করে প্রলেপ আগে দিয়ে নিই, তারপরেই কিন্তু আমি উনুনে বসাই। না হলে কিন্তু দেখতে পাচ্ছ যে হাঁড়িগুলো আছে, এই যে সাদা সাদা হাঁড়িগুলো, এগুলো কিন্তু উনুনে যদি প্রলেপ না দিয়ে বসানো হয় তো প্রচণ্ড কালি হয়ে যায়, তো ভালো লাগে না, কালোগুলো উঠতে চায় না, কষ্ট হয় তুলতে। তো সেই জন্য প্রলেপ দিয়ে রাখলে কোনো সমস্যাই হয় না। যদি প্রলেপ না দেওয়া হয় তাহলে কিন্তু কালো ভাবটা দেখলেই বোঝা যাবে যে উনুনে রান্না। তোমরা কি আমার এই হাঁড়িগুলো দেখে বুঝতে পারছো যে উনুনে রান্না হয়? কোনো দিনই বুঝতে পারবে না, কারণ এই প্রলেপ দেওয়ার একটা আলাদা গুণ আছে। তো তোমাদেরকে আরেকটা আমি টিপস দিতে পারি। তো প্রলেপ কিন্তু শুধুমাত্র কাদা মাটি আর ছাই দিয়ে নয়, আর একটা জিনিস দিয়েও কিন্তু প্রলেপ দেওয়া যায়। সরিষার তেল দিয়ে কিন্তু প্রলেপ দেওয়া যায়। তার সঙ্গে যদি আগের দিনে ভাতের মাড় থাকে তাহলেও কিন্তু সেটা দিয়ে উনুনে বসালেও কিন্তু কোনো রকম হাঁড়িতে কালি হবে না।
তো এখন আমি ভালো করে উনুনে হাঁড়িটা বসিয়ে পানিটা ঢেলে দিলাম। এরপর আমি চালটা ধুয়ে এনে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের একবার সকালের দিকে রান্না হয়েছে, সেই জন্য কিন্তু অল্প চালের ভাতেতেই আমাদের কাজ মিটে যাবে। তাই অল্প চালের ভাত দিয়ে আমি চালটা দিয়ে হাঁড়িটা ভালো করে আমি কাঠগুলো ঠেলে দিলাম যাতে ভালোভাবে ধরে থাকে। এখন আমি কিন্তু হাঁড়ির ডালাটা দিয়ে নিলাম। আর ওদিকে আমাদের যে সানসেট মতোগুলো আছে, ওতে যে আমাদের মানে রান্না করার জিনিসপত্রগুলো থাকে সেগুলো কিন্তু ওখান থেকে আমি তুলে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু আমি রান্না করার জন্য সমস্ত সরঞ্জাম রেডি করে নিয়েছি। এরপর কিন্তু আমি দুপাকাটা ধরিয়ে নেব ভালো করে। আর কুয়াশা কিন্তু এখনও রয়েছে ভালো রকম, তো কুয়াশার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে, তো কোনো অসুবিধা নেই। আমাদের দিনের আলো যখন ফুটে গেছে তাহলে কোনো অসুবিধা হবে না। তো এখন আমি যে কাঠ পাতাগুলো দিয়ে রান্না করব, সেগুলো কিন্তু একদম মানে সুন্দর। আমাদের বাগানের ওইগুলো বাগানের যে গাছ আছে মেহগিনি গাছ, তো সেই বাগানের মেহগিনি গাছের পাতা। তো বাগানে আমাদের যখন কালকে পরিষ্কার করছিল, তো তখন কিন্তু এই পাতাগুলোকে জড়ো করে রেখেছিল। আর আমি বলেছিলাম যে এই পাতাগুলো দিয়ে দিও, আমি রান্না করার সময় খুব ভালো রকম জ্বলে, সেই জন্য ওই পাতাগুলো দিয়ে আমি রান্না করব। আর আছে এখানে কলার যে পাতাগুলো শুকনো, কারণ বাগানের যে কলা পাতা, সেই কলা পাতাগুলোকেও নেওয়া হয়েছিল, তো শুকিয়ে কিন্তু রাখা হয়েছে, সেগুলো দিয়ে কিন্তু রান্না করা হবে এখন। তো এখন আমি এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো আজকে আমি রান্না করব কুমড়োর তরকারি করব, তার সঙ্গে করব উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, মাছে রান্না করব, আর করব টমেটোর চাটনি, আর করব আলু টমেটোর একটা তরকারি। তো মাছ ভাজাগুলো কিন্তু আমি পরে করব। এখন আমি উচ্ছে ভাজা আর কুমড়োটা রান্না করে নিচ্ছি। তো আমার দু পাকাটাও ভালো রকম ধরে গেছে। তো দু পাকাটা ভালো রকম ধরে গেলে এক পাকাটা জ্বলতে কোনো আর অসুবিধা হয় না। যেহেতু আমাদের একটা পাইপ, তো একটা পাইপে কিন্তু একদিকের উনুনটা না ধরলে আরেক দিকের উনুনটা একটু সমস্যা করে, সেই জন্য আমি আরেক দিকের উনুনটা ধরেই নিয়েছি। মানে এখন ভালো রকমভাবে কিন্তু রান্নাবান্না করা যাবে। মানে ওদিকের এক উনুনটাও জ্বলছে, এদিকে দু উনুনটাও জ্বলছে, তাহলে দুটো উনুনই কিন্তু কোনো রকম অসুবিধা করবে না। এখন আমি ভালো করে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কুমড়োটা কিন্তু একটু কষিয়ে নিয়েছি, মানে কুমড়ো, আলু, পেঁয়াজ, আর তার সঙ্গে দিয়েছি লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এদিকের কড়াটাই আমি রান্না করব উচ্ছে ভাজা। তো উচ্ছে ভাজাটা আমি একটু অন্যরকমভাবে আজকে ভাজবো, তো সেটা তোমরা কী করে ভাজবো দেখবে। এখন আমি উচ্ছে ভাজার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে। এরপর কিন্তু তেলটা গরম হতে দেবো। ততক্ষণ কিন্তু ভালো রকমভাবে কাঠগুলোকে ঠেলে দিতে হবে। আর এদিকে আছে কুমড়োটাকে ভালো করে নেড়ে নেড়ে নিচ্ছি, কারণ একটু যদি না ভালো করে কষিয়ে নেওয়া হয়, সব জিনিসটাই কষানোর ফলে কিন্তু রান্নার টেস্ট বেরোয়। তো কষিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি পানি দিয়ে কিন্তু সিটিটা হতে দেবো। তো আমাদের এই কড়ার যে প্রেশারের যে এই ঢাকনাটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু একটু সমস্যা হয়। মানে আগে প্রেশারের যে গার্ডারটা থাকে ঢাকনাটার, তো সেই গার্ডারটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে তবেই কিন্তু আঁটতে হয়। তো আমি ভাতটা ফুটে গিয়েছিল বলে নামিয়ে দিয়ে আমি প্রেশারটা কিন্তু ওই এক উনুনে দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম উচ্ছে ভাজার কড়াইটা আছে। আর এদিকে কিন্তু আমি আলুর যে রান্নাটা করব সেটা কিন্তু এটা বসিয়ে দিয়েছি আলুটা রান্না করার জন্য। উচ্ছে ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম তেলেতে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো উচ্ছেটা ভাজার জন্য। তেলেতে কিন্তু 5 ফোড়ন দিলে একটা সুন্দর সেন্ট হয়। এখন আমি দিয়ে দিচ্ছি উচ্ছে। আর এই উচ্ছেটা কিন্তু আগে একটু 2-4 বার ভালো করে নেড়ে নেব। উচ্ছে ভাজায় যদি উচ্ছেটা আগে দিয়ে ভালো করে একটু নেড়ে নেওয়া হয় তেলেতে, তাহলে কিন্তু যে আলুর সঙ্গে উচ্ছে ভাজা সেটা কিন্তু তেতোটা কিন্তু থাকে না, তেতোটা কিন্তু চলে যায়। সেই জন্য আলু উচ্ছে ভাজায় কিন্তু উচ্ছেটা আগে একটু দিয়ে নেড়ে নিয়ে তারপরে আলুটা দেওয়া হয়। তোমরা যদি কেউ এরকমভাবে করো দেখবে কিন্তু এটা কিন্তু একদম দারুণ জিনিস। অনেকে তেতো খেতে পারে না, তো যারা তেতো খেতে পারে না তাদের জন্য কিন্তু খুব ভালো রকম একটা টিপস বলতে পারো। তো উচ্ছে আলু ভাজাটা একসঙ্গে যখন দেওয়া হয়, তখন আগে উচ্ছেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু চলে যাবে উচ্ছের তেতোটা। এখন আমি দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভালো করে 2-4 বার নেড়ে নেব। ওইদিকে আমি দিয়ে দিচ্ছি আলুর তরকারিটা, হাঁড়িতে দিচ্ছি আলুর তরকারিটা, যেহেতু প্রেশারে আমাদের হচ্ছিল কুমড়োর তরকারি, তো সেই জন্য আমি আলুর তরকারিটা হাঁড়িতে দিয়েছি। আর এদিকে উচ্ছে ভাজাটা দেখতে পাচ্ছ আমি অফ ক্যামেরায় কিছুটা করিয়ে নিয়েছি। আর এখন আমি উচ্ছেটাই দিয়েছিলাম একটু সামান্য হলুদ, আর একটু করে নেড়ে নিচ্ছি, ভালো করে চাপা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ওদিকে কিন্তু আমার প্রেশারে সিটি উঠে গেছে, আর ওদিকে কিন্তু আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি। তো দেখো আমাদের বৌদি কিন্তু বাড়িতে মুছতে চলে এসেছিলো ঘরগুলো, তো ঘরগুলো মোছা হয়ে গেছে, আমার বারান্দাটা এখন মোছা চলছে। আর কত সুন্দর করে মুছেছে তোমরা দেখো, একদম দারুণ পরিষ্কার হয়েছে। মানে হাতে মুছলে কিন্তু একটা দারুণ চকচকে ভাব থাকে, আর আমরা যখন লাঠি দিয়ে মুছতাম তখন কিন্তু এতটাও চকচকে ভাব আসতো না। তো বৌদি একদম সিঁড়ি থেকে সব কিছু মুছে, তো সেই জন্য মুছে দিয়েছে সুন্দর করে।
এখন আমি চলে এলাম কিছু যে বিছানার চাদরগুলো রেখেছিলাম সেগুলোকে ভালো করে কিন্তু ধোবার জন্য নিয়ে চলে এলাম বাথরুমে। তো বেশ ময়লা হয়েছে, সেই জন্য একটু ডিটারজেন্টটা ভালো করে দিয়ে কাচতে হবে। তো আমার একটু যেহেতু কোমরের সমস্যা হচ্ছে, জানি না কতটা কিভাবে জোর করে কাচতে পারবো। তো ধোয়াধুয়ি ব্যাপারটা কিন্তু একটু মানে কষ্টই হয় আর কি, আমাদের এই স্পন্ডালাইটিসের জন্য একটু সমস্যা হয়ে যায় ধোয়াধুয়ি করতে। তো সেই জন্য চেষ্টা করি যতটা, বৌদিকে বললে হয়তো বৌদি করে দেবে, কিন্তু একটা মানুষ আরেকটা বাড়ি করে, আমাদের বাড়ি করছে, সেই জন্য ওনাকে আর চাপ দিই না। তো ওনার সম্ভব হলে উনি বাড়ি যদি বলেন তাহলে করে দিবার, যদি বললেন যে আমি করে দেবো তাহলে কিন্তু অসুবিধা নেই, আমরা নিজেই করে নিই। তো এখন আমি সব বিছানার চাদর প্লাস আরও কিছু জোহানবাবুর ছিল সেগুলো সব কিছু নিয়ে এখন আমি ভালো করে কজলায় কিন্তু এখন এই গামলাটার মধ্যে আমি মেখে নেব। এরপর কিন্তু আস্তে আস্তে তুলে কিন্তু আমি এগুলো পরিষ্কার করতে থাকবো। জানি না কত জোরে চাপ দিতে পারবো, তো চেষ্টা করবো একটু ভালো করে থপে থপে ময়লাগুলোকে বের করে নেওয়া। আর যেহেতু বাচ্চা থাকে বাড়িতে, আর একটু তো ময়লা হয়। আর আমাদের রুমটার ভিতরে কিন্তু আমরা সবসময় থাকি না, আমরা বাইরের আমাদের একটা বিছানা আছে, সেখানের ওপরে কিন্তু আমরা মা ছেলে বেশি থাকি। সেই জন্য যতক্ষণ একটু শোয়া হয় বিছানায় সেইটুকু সময় ছাড়া আমাদের কিন্তু বিছানায় কিন্তু অতটা সময় নেই বসে গল্প করার বা বসে খেলার করার, যেগুলো বাচ্চারা করে সেগুলো কিন্তু আমাদের হয়ই না। এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার এই ছেঁড়া গামছাটা কিন্তু একটা খুব প্রয়োজনীয় গামছা। মানে এটা কিন্তু আমার যেগুলো আমার জোহানবাবু কোনো রকম হাতে কোনো রকম সমস্যা করলে সেগুলো দিয়ে মোছামুছি এগুলো সব কিছু করার জন্য এই গামছাটা আমি রেখেছি। তো ছেঁড়া জিনিসও হয়তো আমি ফেলি না, কারণ এইটাও একটা কোনো কাজে এসে যায়। পরিস্থিতি যেমনই হোক না কেন মেনে নেওয়ার ক্ষমতাটা কিন্তু খুবই দরকার। ধৈর্য হচ্ছে সাফল্যের চাবিকাঠি বলতে পারো। তাই ধৈর্যবান মানুষরাই কিন্তু পৃথিবীতে সফল হয়ে দাঁড়ায়। হয়তো তোমার কষ্ট হচ্ছে বা কোনো কিছুতে আঘাত পেয়েছো, তুমি হয়তো খুব তাড়াতাড়ি ভেঙে পড়েছো, সেই জিনিসটা করলে কিন্তু তোমার হবে না। তুমি একটু ধৈর্য ধরে দেখো, উপরওয়ালা ঠিক তোমার জন্য কিছু না কিছু ভালো ভেবে রেখেছে। এটাই কিন্তু আমি মনে মনে বিশ্বাস করি। সবগুলো আমার ভালো করে কাঁচা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। তো ধুতে কিন্তু আমাকে 3 পানিতেই ধুই। আমি যখন ধোয়াধুয়ি করি তখন আমি প্রত্যেকটা জিনিস কিন্তু 3 বার করে পানি পাল্টে তবেই কিন্তু ধুই, যাতে ধোয়াটা কিন্তু পরিষ্কার হয়। এখানে কিন্তু আমার দেখো এখন কুয়াশাটা একটু কমেছে, তো এখন আমি চলে এসেছি ছাদে আবার এই জামা কাপড়গুলোকে শুকোতে দিতে। কারণ রান্না করার পরে যখন ছাদে আসা হয়েছে তখন কিন্তু আমাদের বেলাটাও অতটা বেশি হয়নি, কারণ আজকে তো ভোর ভোর উঠেছিলাম বললাম তোমাদেরকে, তো সেই জন্য একটু কুয়াশাটা কিন্তু একটু কমেছে। তো এখন আমি ভালো করে ছাদে শুকোতে দিয়ে যাচ্ছি। আর কুয়াশা ভাঙা রোদের কিন্তু তেজ হয় খুব, মানে আমাদের যখন বড় আমার ঠাকুমা বলতেন যে মেঘ ভাঙা রোদ আর কুয়াশা ভাঙা রোদের কিন্তু খুব জোর হয়। তো জানি না কতটা কি রোদের জোর হবে। এখন তো রাতের দিকে একটু ঠান্ডা আর বেলার দিকে প্রচণ্ড গরম হচ্ছে, সেই জন্য কিন্তু ওয়েদার খারাপের জন্য শরীর খারাপও হচ্ছে চারিদিকে প্রচুরই। তো আর এই ওয়েদারে বেলার দিকে যে গরম হচ্ছে সেই গরমে কিন্তু রোদে থাকাই যাচ্ছে না, সেই জন্য খুব সমস্যাও হচ্ছে। তো এখন আমি এখানে প্রচণ্ড যে জামা কাপড়গুলো ছিল প্রচুর, সেগুলো কিন্তু আমি ভালো করে শুকোতে দিয়ে দিচ্ছি। আর জানি না রোদ উঠলে কত তাড়াতাড়ি শুকোবে। এখনও জোহানবাবু কিন্তু স্কুল থেকে আসেনি, ও স্কুল থেকে এলে কিন্তু তারপরে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ওকে নিয়ে একটু ঘুরে এসে তারপরে কিন্তু আমাদের গোসল টোসল করা হবে। তো যেহেতু ও স্কুলে গেছে, ওকে কিন্তু আমি এখন একা একাই স্কুলে পাঠাচ্ছি। আমারও একটু কষ্ট হচ্ছিল যাচ্ছি না, তার সঙ্গে কিন্তু ওর অভ্যাসটাও কিন্তু হয়ে গেছে, প্রথম থেকে কোনো রকম কিছু ডিস্টার্ব করেনি, সেই জন্য আমি ভাবলাম ওকে এবার একা একা ছাড়াটাই বেটার হবে। তো একা একা বলতে ও দাদুর সঙ্গে স্কুলে যায়। তো স্কুলে গেছে, ও আসলেই কিন্তু ওর জন্য খাবার রেডি করে রাখতে হবে, ওলেই কিন্তু খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে বলেছে মাম্মা আমি যখন স্কুল থেকে আসবো তখন আমি আপনার সঙ্গে একটু ঘুরতে যাব। তো দেখো আমি অফ ক্যামেরায় জোহানবাবুকে খাইয়ে দাইয়ে এসেছি। এখন দেখতে পাচ্ছ বিছানার চাদরগুলো কিন্তু রোদ বেরোতেই ভালো রকম শুকিয়ে গেছে, ওই জন্য কিন্তু কোনো রকম আমি চাদর না মিলেই এখন কিন্তু ওই চাদরগুলোকে সুন্দর করে টান টান করে মেলে দিচ্ছি। বিছানাটা কীরকম হয়েছিল তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের জানালায় যে কাঁথাটা রয়েছে, এদিকটা কিন্তু আমার জানালাটা দিয়ে মনে হয় যেন ঠান্ডা আসে, সেই জন্য আমি কাঁথাটা দিয়ে রেখেছি, যাতে রাতের দিকে যে ঠান্ডাটা বা ভোরের দিকে ঠান্ডাটা যেন না ঢোকে। তো ওইদিকে কিন্তু যে জানালার যে দিকটা আছে ওখানে কিন্তু পা লাগলেও কিন্তু আমাদের ঠান্ডা লাগে, সেই জন্য আমরা কিন্তু এই চাদরটা দিয়ে রেখেছি। তো এখন আমাদের বিছানায় কিন্তু আমি দুটো চাদর মিলি, সেই জন্য এই চাদরটাকে ভালো করে টান টান করে মেলে নিচ্ছি। কারণ এই চাদরটা কিন্তু দিয়ে রাখি একটাই কারণ উপরে যে চাদরটা দেওয়া হয় ওই চাদরটা যেন টানার পরেও যেন খুলে বা গড়িয়ে না আসে, সেই জন্য আমি ডবল চাদরই ইউজ করি সব সময়। তো এখন আমি ভালো করে এই চাদরটাকেও মিলে নেব।
তো এই দিকগুলোকে কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু ঢোকানো যায়, মানে হাত দিয়ে ভালো করে টিপে টিপে ঢুকিয়ে দিলে কিন্তু চাদরগুলো ভিতরের দিকে ঢুকে যায়। আর এদিকে যে দেয়ালের দিকে যে রয়েছে, দেয়ালের দিকেরটা, ওই দিকেরটা কিন্তু একটু কষ্ট হয়, মানে দেয়ালের দিকে একদম সেঁটে রয়েছে বিছানাটা, সেই জন্য ওদিকে কিন্তু বিছানার জন্য আমাকে চিরুনি নিয়ে উঠতে হয়। তো চিরুনিটা পাতলা জিনিস, তাই ওই দিক দিয়ে কিন্তু চিরুনি দিয়ে দিলে ওইদিকে বা বিছানার চাদরটা ভালোভাবে ঢুকে যায়। তো আজকে আমি একটু হাতে করেই কিন্তু চেষ্টা করব, কারণ চিরুনি নিয়ে ওঠা হয়নি। হাতে করে চেষ্টা করি আমি এগুলোকে ঢুকিয়ে নেব, আর বিছানাটা ভালো করে সুন্দর করে চাদরটাকে মেলে দেব। আর বিছানা যদি খারাপ হয়ে থাকে না, আমার ভালো লাগে না। বিছানা যদি সুন্দর হয়ে থাকে, দেখতেও কিন্তু ঘরের ভিতরটা ভালো লাগে। এখন আমি সাইডগুলো ভালো করে মেলে নিচ্ছি। তো যারা যারা আমার ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট আর করতে ভুলে গেছে, তারা অবশ্যই লাইক কমেন্ট করবে। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। খোদা হাফেজ।